নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, নতুন বছরে আমি তো এত কিছু আপনাদের সাথে শেয়ার করি। নতুন বছরে আপনারা কে কোথায় ঘুরলেন একটু জানাবেন, খুশি হব। ঠিক আছে? বা কিভাবে কাটাচ্ছেন নতুন বছর, নতুনত্ব কি করছেন, হ্যাঁ এগুলো জানাবেন। আমি তো এবছর আমার নতুন বলতে সায়ন্তনীর জব চেঞ্জ হয়ে গেছে, সে তো এখন কলকাতা দৌড়াচ্ছে, ফলে ভিডিও করার খুব অসুবিধা হয়ে গেছে। আমি যেমন আজকে রবিবার, আমি বসে পড়েছি যে দু একটা ভিডিও বানিয়ে নিই, না হলে ওর ফিরতে ফিরতে রাত হয়ে যাচ্ছে, কারণ ও আবার কাজ থেকে ফিরে আবার টিউশন বাড়িও ছাড়ছে না কেউ, সব ইংলিশ মিডিয়ামে ম্যাক্সিমাম ওর স্টুডেন্ট, ফলে এখন তো ওদের নিউ সেশন নয়, ওইটুকু পর্যন্ত টানতেই হবে, কিছু করার নেই, একদমই টাইম পাচ্ছে না। তা আমার নতুন বছরটা এভাবেই কাটছে। আপনারা জানাবেন যে আপনাদের নতুন বছর কেমনভাবে কাটছে। আর কি বলবো, আমার পরিবারের বা আমার পরিবার কেন বলছি, আপনাদের পরিবারের আমি একজন মেম্বার বলতে পারেন, কেমন আছেন সবাই জানাবেন। আচ্ছা, আজকে যে ঘটনাটি বলতে চলেছি, ঘটনাটি হচ্ছে গোপাল পাল, বাঁকুড়ার আমার সেই ভাই, তার একটি বলা, তার শেয়ার করা একটি ঘটনা আমি আপনাদের শোনাচ্ছি। এবং ইচ্ছে আছে যে এই সপ্তাহটা পুরোটাই গোপালের ঘটনা আপনাদেরকে শোনাবো। এখন একটু ভয়ও লাগছে, কারণ একটা মানুষের, তার তো একটা স্টকের ব্যাপার থাকে। গোপাল তো দীর্ঘদিন ধরে আমায় ঘটনা দিয়ে সমৃদ্ধ করেছে এই চ্যানেলকে। স্টক তো মানুষের ফুরায়, এখন গোপালের আর কবে আবার কি ঘটনা দেবে তবে গিয়ে বলতে পারবো, এই ভয়টাও পাচ্ছি পাশাপাশি। তা যাই হোক, আজকের ঘটনাটি শুরু করছি। দেখুন, এই গোপালের তো জানেনই, ও একজন স্বর্ণশিল্পী। ওর দোকান মোটামুটি ওই 6:30-7টার দিকে বন্ধ ও করে দেয়। তারপরে পাশেই একটা ও এক ভদ্রমহিলার দোকান আছে, ওরা কাকিমা বলে। তো ওই কাকিমার দোকানে বসে একদিনও চা খাচ্ছে। তা খেতে খেতে ওর থেকে বছর দুয়েকের জুনিয়র একটি ছেলে, তা সে আসে। তা ওর নাম ছিল হচ্ছে আনন্দ মণ্ডল। আনন্দ মণ্ডল বলে ওই জুনিয়র ছেলেটি আসে, এবং এসে নিয়ে ওর সাথে এ কথা ও কথা বলতে বলতে তখন বলে যে ও ছেলেটি কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করে। তো ওদের যেরকম হয় শিফটিং ডিউটি, কখনো ডে ডিউটি কখনো নাইট ডিউটি, এই ব্যাপারগুলো চলে। তো এ কথার পরে বলে যে জানো তো গোপালদা, মাসখানেক আগে ভারী একটা অদ্ভুত ঘটনা আমার সঙ্গে ঘটেছে। তা গোপাল বলে যে বলো শুনি কি ঘটেছে। তো এবার ছেলেটি বলা আরম্ভ করে। দুর্গাপুর, মানে পখন্না থেকে দুর্গাপুর যেতে গাড়িতে যদি যাওয়া হয়, গোপাল যেটা জানিয়েছে, ম্যাক্সিমাম গাড়ি যদি স্পিডে চলে 0.5 ঘন্টা মতো। তাহলে বুঝতেই পারছেন যে দুর্গাপুর লাগোয়া একটা গ্রাম পখন্না। এবার দুর্গাপুর থেকে পখন্না আসতে তো মেন রোড, যেটা হাই রোড আমরা বলি। এবারে এই হাই রোড ধরে আসলে 10 কিলোমিটার এগোবার পর একটা জায়গা পড়ে বড়জোড়া। এবার বড়জোড়া থেকে একটা শর্টকাট রাস্তা আছে, যেটা গিয়ে পখন্না পৌঁছাচ্ছে বা গ্রামে পৌঁছাচ্ছে। ওই 3-4 কিলোমিটার লাগে, মানে ওখান থেকে, মানে বড়জোড়া থেকে। আর যদি মানে হাই রোড হয়ে আসতে হয় তাহলে 3-4 কিলোমিটার বেশি লাগে। তা গোপাল বলেছে যে আমরা ওই শর্টকাটটা দিনের বেলা ব্যবহার করি, খুবই যাতায়াত করি, কিন্তু রাত্রের দিকে পারতপক্ষে যায় না কেউ। কারণ হচ্ছে ওখানে প্রচুর গাছপালা রয়েছে, গাছপালা ভর্তি। তো ওই যে ছেলেটির কথা বললাম, ও কিন্তু ওই শর্টকাট রাস্তাটা ব্যবহার করত। তো গোপাল যেটা বলেছে, দিদি ওই যে জঙ্গলাকীর্ণ যে জায়গাটা বলছি, সেই জায়গাটায় সব থেকে বড় প্রবলেম যেটা, গোপালদের গ্রাম থেকে বেরিয়ে বড়জোড়া অবধি যেতে মাঝে 2-3 কিলোমিটার পর্যন্ত গ্রাম আছে, তারপরে কিন্তু সেভাবে আর কোনো গ্রাম নেই। আর হচ্ছে কি, যে ও যেটা জানিয়েছে পুরো অচপাড়াগা, প্রকৃত অর্থে অচপাড়াগা যেটা হয়, সেই অচপাড়াগা হচ্ছে ওই সমস্ত জায়গা। তা এ তো মনে করুন ইয়াং একটা ছেলে, সে কিন্তু ওই পথ দিয়েই যাতায়াত করত।
এবং ওই জন্য মানে বাড়ির বড়রাও তাকে অনেকবার নিষেধ করতো, যে বকাবকি করতো যে ওখান দিয়ে তুই যাস কেন, তুই যাতায়াত ওখান দিয়ে করিস কেন, মেন রোড ধরে যদি আসিস তাহলে গাড়িটারও যদি, ও বাইক নিয়ে যাতায়াত করতো, বাইকেরও বা গাড়িরও যদি কোনো একটা মাঝখানে কোনো একটা অসুবিধা হয়ে গেল তাহলে গ্যারাজ তুই পেয়ে যাবি মেন রোড হয়ে আসলে, বা তুই গাড়িটা রাখারও কোথাও একটা সেফ জায়গা পাবি। কিন্তু ওই যা হয়, ইয়াং ছেলে যে তাড়াহুড়ো করে বেরোবো আর তাড়াহুড়ো করে ঢুকবো অফিসে, এই করতো, মানে এইভাবেই তার দিনগুলো যেত। তা একদিন কি হলো, ও তখন নাইট ডিউটি চলছে। এবার গোপালদের গ্রাম থেকে মানে পখন্না থেকে বেরিয়ে কিছুটা গেলে পর একটা জায়গা পড়ে যার নাম হচ্ছে বামনডিহা। ঠিক আছে, এই বামনডিহাতে একটি শ্মশান আছে। তা ওই বামনডিহার বললাম তো ওখানে একটা শ্মশান আছে, শ্মশানটা হচ্ছে পুকুরের ধারে, এবং সেখানে একটা বিকট বটগাছ আছে। বটগাছটা এতটাই বড়, রাস্তা অবধি বিরাট বিরাট তার ডালপালা মেলে তার বিস্তার, মানে বটগাছের। তো ঠিক আছে, ওখানে তো ওরকম একটা বটগাছ রয়েছে। একদিন কি হলো, ওর ওই ছেলেটির নাইট পড়লো রাত্রিবেলা, বললাম তো যেহেতু শিফটিং ডিউটি, তো একদিন নাইট পড়েছে। পড়াতে ও 10টায় জয়নিং, 9টার সময় বাড়িতে জামা কাপড় পরে রেডি টেডি হয়েছে। তা বলেছে, গোপাল দা আমার সবসময় কাছে একটা টর্চ থাকে, আর হচ্ছে তার সঙ্গে আমি কিছু টিফিন তো নিতেই হয়। তা গোপাল বলল যে ও বলেছে যে কখনো রুটি আলু ভাজা দিয়ে দেয় বাড়ি থেকে, কখনো কিছু খাবার দিয়ে দেয়, কারণ অফিসে গিয়ে তো খেতে হবে। তা সেদিনকে ও যখন বেরিয়েছে, ওই খাবারের থলেটা কিন্তু ও ডিকিতে ভরেনি। ও কি করেছে, ওই গাড়ির হ্যান্ডেলেই তাড়াহুড়োতে ঝুলিয়ে দিয়েছে, যে তাড়াতাড়ি অফিস পৌঁছাতে হবে। তা এইভাবে কিন্তু ও রওনা হলো। তো বাড়ি থেকে বেরিয়ে রওনা হয়েছে। তারপরে তো আস্তে আস্তে যত এগোচ্ছে এক এক করে গ্রামগুলো পড়লো। পড়ার পর ওই লাস্ট গ্রাম হচ্ছে তাজপুর, সেটাও একটা সময় পার হয়ে গেল। এরপর তো দীর্ঘ সময় আর কোনো গ্রাম নেই মধ্যেখানে। এবারে যখন ওই জায়গাটা এসছে, মানে ওই বামনডিহা যখন শ্মশানটার কাছে এসেছে, ও প্রত্যেক দিন যাওয়ার সময় ওই শ্মশানে কিন্তু প্রণাম করে যেত। প্রণাম করে যেত কারণ ওর বক্তব্য হচ্ছে যে এখানে তো কত বয়স্ক গুরুজনেরা সমস্ত চিরনিদ্রায় শায়িত আছেন, তা তাদের উদ্দেশ্যে আমি প্রণাম করে রোজ চলে যেতাম। তো এবারে যখন ওই কাছাকাছি বটগাছটা, ধরুন আর 100 পা মতো গেলে পর বটগাছটা একটা টার্নিং আছে, টার্নিংটা ঘুরেই গাড়ির আলোটা ওই বটগাছে গিয়ে মানে বাঁধবে, মানে আলোটা পড়বে বটগাছে গিয়ে। তাই টার্নিংটা ঘুরে যখন বটগাছের কাছে ও মানে 100 পা দূরে আলোটা বটগাছের কাছে পড়েছে, তখনও পরিষ্কার দেখতে পেয়েছে যে একজন কেউ ওখানে দাঁড়িয়ে আছে। তা বলছে যে গোপালদা আমি না তখন ওটা দেখে অতটা ভ্রুক্ষেপ করিনি বা গা করিনি। আমি যত এগোতে থাকলাম আমার মনে হলো কেউ তো ওখানে পাক্কা দাঁড়িয়ে আছে, কিন্তু জানো না, চোখের পলক পড়ার পরই দেখছি ওখানে আর কেউ নেই। তা আমি অতটা ভয়ও পেলাম না। গ্রামের ছেলে, বুঝতেই পারছেন, অতটা তাদের মধ্যে, মানুষজনের মধ্যে অত ভয় থাকে না। বললো আমি ওখান দিয়েই বাইকটা নিয়ে পার করলাম আস্তে আস্তে, এবং যেমন আমি প্রত্যেক দিন ওনাদের উদ্দেশ্যে একটা প্রণাম করে যাই, সেরমভাবেই ওনাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি আবার রওনা হলাম। এরপরে তো গাড়ি নিয়ে এগোচ্ছে। এরপরে কিছুটা যাওয়ার পর আবার একটা টার্নিং। তা ওইখানে ওই জায়গাটাকে বলা হয় তেমাথা। ঠিক আছে, তেমাথা মোড়। একটা রাস্তা চলে যাচ্ছে পখন্নার দিকে, একটা চলে যাচ্ছে বড়জোড়ার দিকে, আরেকটা রাস্তা চলে যাচ্ছে আমি যদি খুব ভুল না করি কয়লাখনি তারাসিংহের দিকে। তারাসিং বলে একটা জায়গা আছে, সেখানে চলে যাচ্ছে। তো যাই হোক, এবারে ওখানে একটা বিরাট বড় কদম গাছ ছিল। তো ওই কদম গাছটা মারা গেছে বলে ওখানটার নাম হয়ে গেছে মরা কদমতলা। এবারে যেহেতু ওটা একটা টার্নিং, ওই মরা কদমতলা যেটা বলা হয়, ওখানে না স্থানীয় গ্রামবাসীরা যমরাজের পুজো করেন। যমরাজের পুজো বলতে গোপাল বলেছে দিদি এখানে কোনো মূর্তি টুর্তি এনে পুজো করা হয় না, ওই বেল গাছের ডাল পুঁতে দিয়ে পুজো আগা যেগুলো ব্যাপার থাকে পুজো আচ্চা সেগুলো ওখানে করা হয়। তো এবার ওই যে মানে টার্নিংটা নিয়েছে 3 মাথার মোড়, ওই জায়গাতে একটা রাস্তার বাঁ দিকে, এবার রাস্তা বলতে কি দুপাশে তো মাঠ,
হ্যাঁ, গ্রামের মেঠো পথ। এবারে রাস্তার বাঁ দিকে একটা বড় পুকুর আছে, আর পুকুরের ওখানে একসঙ্গে হচ্ছে খেজুর গাছ আর কুল গাছ, এই দুটো গাছ ওখানে রয়েছে। হঠাৎ করে ও দেখতে পায়, ছেলেটি দেখতে পায় যে একটা বিকট মূর্তি ওখানে দাঁড়িয়ে রয়েছে। এবার ও তো অবাক হয়ে যায় যে এখানে আবার একটা কেউ দাঁড়িয়ে আছে। এবার বলে আমার তখন এমন অবস্থা, আমি যে গাড়ি নিয়ে পেছন দিকে করে আবার রওনা দেবো তাও পারবো না, কারণ আমাকে অফিসে ডিউটি জয়েন করতে হবে। আমি তখন ওইখান দিয়েই মানে পাস করতে থাকি। বলল যত এগোতে থাকি দেখি সেই মূর্তিটি একটা বিকট মূর্তি, হ্যাঁ, ভয়ঙ্কর মূর্তি, এবং যত আমি এগোতে থাকছি তার বিশালতা যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, হাইট প্রচণ্ড বেড়ে যাচ্ছে। এরপর যখন আমি কাছে, একদম কাছে আসি, তখন আমি যা দেখি, গোপাল বলছে যে দিদি বিশ্বাস করুন আপনাকে ঘটনাটা শেয়ার করতে আমার পুরো গা ভার হয়ে যাচ্ছে। যখন একদম কাছে এগিয়ে আসি, এবার গাড়ির হেডলাইটটা তো পড়েছে, তাতে দেখতে পাই সেই মূর্তির মুখ দিয়ে ঝরঝর ঝরঝর করে লালা ঝরছে, এবং বলছি যে পুরো তার দাঁতের যে শাড়িটা, পুরো জলহস্তির দাঁত যেরকম হয় সেই রকম তার দাঁতের শাড়ি, এবং মুখ দিয়ে ঝরঝর করে লালা পড়ছে। আর বলছে কি বিভৎস গোপালদা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এখনো আজও চোখ বন্ধ করলে আমি সেই মূর্তিটার কথা খালি মানে ভাবি বা দেখতে পাই। বলছে তারপরে তো আর কোনো গ্রাম নেই, ওখানে কোনো গ্রাম নেই, আমি খালি ভাবছি ভগবান একটা আমি গ্রাম কি করে পাবো। যাই হোক, আমি আমার মতো ছেলে বলেই আমি ওখান থেকেও বাইক চালিয়ে এগোতে থাকি। ওই ছেলেটি বলেছে যে অন্য কেউ যদি আমার জায়গায় থাকতো তাহলে নির্ঘাত কিন্তু গাড়িটি নিয়ে এসে অজ্ঞান হয়ে পড়ে যেত। বলল আমি ওই মূর্তিটাকে ক্রস করে আস্তে আস্তে আমি এগোতে থাকি, এবং এগোতে এগোতে একটা সময় কিন্তু আমি তারাসিং ব্রিজের ওপরে উঠি। এবারে তারাসিং ব্রিজের ওপর তো ওই আনন্দমণ্ডল যার কথা এতক্ষণ বলছি সে তো উঠে পড়ে। উঠার পর একটি দোকান ও আছে ওখানে, ওই দোকানটিতে ও গিয়ে দেখে যে দু চারজন ওই জিনিসপত্র টুকটাক নেওয়ার জন্য এসেছে। তা বলে আমি চুপ করে গোপালদা ওখানে চুপচাপ আমি দাঁড়িয়ে পড়ি যে এই লোকগুলো আগে সরে যাক। আর বলছে দাঁড়িয়েই আছি, আর দোকানদারও জানে যে এই মানুষটা রোজ দিন আসে, এই ছেলেটা আসে, এসে নিয়ে একটা সিগারেট ধরায় আর দেশলাইটা নেয়, আবার দেশলাইটা ফেরত দিয়ে পয়সা দিয়ে চলে যায়। বলল লোকগুলো তো কেনাকাটি করে চলে গেল। তারপরে যখন আমি দোকানটার সামনে গেছি, তখন দোকানদার এক নজরে আমাকে দেখে নিয়ে বলছে অনেক দিন ধরেই বলবো বলবো করছি, কিন্তু বলা হয়ে ওঠেনি, তুমি এই রাস্তাটা দিয়ে যে আসো, এখান দিয়ে তুমি কেন আসো, তুমি এখান দিয়ে এসো না, তো তুমি তো আজকে কিছু না কিছু দেখেছো। তো অবাক হয়ে যায় আনন্দ যে আমি দেখেছি, উনি কি করে জানলো। বলছে আমি মুখ চোখ দেখেই বুঝতে পেরেছি তুমি নির্ঘাত কিছু আজ দেখেছো। যা দেখেছো সেটা হলো বহু কাল আগের একটা ঘটনা। একটা সময় একজন মানুষকে ঠিক ওই জায়গাটায় হাতি পা দিয়ে পিষে মেরে ফেলে। হ্যাঁ, তারপর থেকে তার আত্মাটা ওইখানেই ওইভাবে ঘোরাফেরা করে। বলল অনেক মানুষ যারা চাষবাস করতে ওখানে যান তারাও কিন্তু ওই মূর্তিটাকে দেখতে পেয়েছেন। কাজেই তোমাকে আমি বলে দিচ্ছি তুমি কিন্তু আর এখান দিয়ে যাতায়াত করো না। তা তুমি এখন কোথায় যাচ্ছ, তুমি কি ডিউটি যাচ্ছ? তখন ও বলেছে যে হ্যাঁ আমি তো ডিউটিতেই যাচ্ছি। বলো তুমি ডিউটিতে যাও, আর কালকে সকালবেলা অবশ্যই কিন্তু কাউকে দিয়ে তুমি নিজেকে ঝাড়িয়ে নেবে। তা পরের দিন ও তো ডিউটিতে গেছে, বলছে আমি ডিউটিতে গিয়ে চোখ বুজলেই আমার সেই ঘটনার কথা ভাবছি যেটা আমি কি দেখলাম। হ্যাঁ, তারপরে তো সারাক্ষণ ওই ছবি তো মনে আসছে, কারণ এত বিকট বিভৎস মূর্তি ও দেখেছে। তারপরের দিন সকালবেলা বাড়িতে গিয়ে বাড়ির লোককে সবটুকু জানায়। তা ওদের বাড়ির কাছে একজন মৌলবী সাহেব বা বাবা যাই বলুন উনি থাকেন, তো ওনার কাছে আনন্দকে নিয়ে যাওয়া হয়। তখন উনি বাড়ির লোককে বলেন একটা লাল কার কিনে নিয়ে আসুন। এবার লাল কারটাকে পুরো মাথা থেকে পা অবধি উনি মেপে নিয়ে এবারে কিছু মানে ইয়ে করেন, মন্ত্রতন্ত্র ওনাদের যা ব্যাপারগুলো আছে সেগুলো করেন।
তা করার পর যখন আবার ওই কাঠটা দিয়ে ওকে মাপা হয় তখন দেখা যায় 2-3 আঙুল ওটা কিন্তু ছোট হয়ে গেছে কাঠটা। তখন উনি বলেন যে ভয়ের কিছু নেই, উনি মানে যাকে তুমি দেখেছো সে তোমার খুব একটা ক্ষতি করতে পারেনি, কিন্তু তার আঁচটা বা তার একটা হাওয়াই বলুন যাই বলুন সেটা তোমার গায়ে এসে লেগেছে। তুমি একটা মাদুলি নিয়ে যাও আর ওটা মাদুলিটা পরে থাকো, আশা করছি তোমার যে ভয়টা তুমি পাচ্ছ সেটা নির্মূল হয়ে যাবে। তারপরে তো মাদুলিটা নেয়, নিয়ে তারপরে তো ব্যবহার করে। কিন্তু ও গোপালকে বলেছে যে ধরো মাসখানেক হয়ে গেল তারপর আমি ওই পথ আর মারাই না, কিন্তু আজ অব্দি গোপালদা আমি কিন্তু এই ব্যাপারটাকে ভুলতে পারছি না। আমার চোখ বন্ধ করলেই যেন ওই বীভৎস মূর্তির কথা মনে পড়ছে। তা দেখুন আমাদের পৃথিবীতে কত কিছু হয়। হ্যাঁ, হাতিতে পায়ে পিষে মেরে দিয়েছে, তার আত্মাও কিন্তু মুক্তি লাভ করেনি, সেও কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হবেই তো, কারণ হচ্ছে আমরা তো প্রত্যেকেই জানি যে আমাদের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, আমি অনেক দিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম বা জানিয়েছিলাম যে আমি এগুলো যে অনেকের মুখে শুনেছি বা অনেক কিছু থেকে পড়ে জেনেছি যে মানুষের যদি হঠাৎ করে মৃত্যু হয় তখন তার আশা আকাঙ্ক্ষা সবটুকুই তো তার সাথে মানে থাকে, বা সেটা তো মানুষটা মারা যাওয়ার পর সেগুলো রয়ে যায়। তার সেই কারণেই হয়তো, সেই আশা আকাঙ্ক্ষার কারণেই হয়তো এই আত্মাগুলোর মুক্তি ঘটে না। হয়তো তারও, যে মানুষটি হাতির পায়ের তলায় পড়ে মারা গেছিল আচমকা, সে হয়তো জানতও না যে তার হঠাৎ করে সামনে মৃত্যু এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, ফলে তার আত্মারও মুক্তি ঘটেনি, সেও কিন্তু এইভাবে ওই জায়গাটিকে কেন্দ্র করেই ঘুরে ফিরে বেড়ায়। তো যাই হোক, আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন। অনেক অসুবিধার মধ্যে থেকে এই ভিডিওগুলো করছি, আপনারা কমেন্ট করলে পর গোপালেরও ভালো লাগবে। আর গোপালের তো স্টক তো বললাম আর কমছে, তা তো কমবেই। হ্যাঁ, যতক্ষণ ও আর কোনো ঘটনা পাবেন মানে পাচ্ছে না ততক্ষণ তো আমায় দিতেও পারবে না আর আমি শোনাতেও পারবো না। যাই হোক, অবশ্যই কমেন্ট করবেন যে গোপালের এই আজকের এপিসোড বা আজকের ঘটনা আপনাদের কেমন লেগেছে। আর আপনাদের কিন্তু বলছি যে একটু সহায়তা করবেন আমার সাথে বা সহযোগিতা করবেন। আপনাদের নিজের জীবনে ঘটা বা কারো মুখ থেকে শোনা যদি কোনো ঘটনা থাকে অবশ্যই শেয়ার করবেন আমার সাথে। ইমেল আইডি দেওয়া আছে, পরবর্তীতে আমি ফোন নাম্বার দিয়ে দেব। আর যদি ভিডিও ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, বন্ধু বান্ধব সবার মাঝে একটু ছড়িয়ে দেবেন। এতে আপনাদের কোনো ক্ষতির কিন্তু কিচ্ছু নেই, আমাদের পরিবারটা আরও বড় হবে। আর নতুন বন্ধুরা যারা শুনছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক করে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করে অল প্রেস করবেন, তাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।